হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজকে আমরা যাচ্ছি কানহেরি গুহা দেখতে। কানহেরি গুহা অবস্থিত মুম্বাইয়ের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের ভিতরে। এই সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানটি বরিভেলিতে অবস্থিত, বরিভেলির পূর্ব অংশে। আর আমরা থাকি বরিভেলির পশ্চিম অংশে। আমাদের ফ্ল্যাটের নিচে থেকে অটো ধরে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে পৌঁছতে সময় লাগে এই 10 থেকে প্রায় 15 মিনিটের মতো। যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে সেটা 20 মিনিট হতে পারে। এই যে আমরা পৌঁছে গেছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের সামনে। অভিষেককে বললাম যখন টিকিট কাটবে তখন জিজ্ঞাসা করে নিও ক্যামেরার জন্য আলাদা করে টাকা লাগবে কিনা। তখনই অভিষেক আমাকে এটা দেখালো। অ্যাডপ্ট করা যায়? হ্যাঁ, অ্যাডপ্ট করা যায় তো। 3,10,000 টাকা পার ইয়ার। এটা দেখো একটা কথা, যদি তুমি কোনো অ্যানিম্যালকে অ্যাডাপ্ট করো, মানে তার ভরণ পোষণ খাওয়ার খরচা সবই তুমি দাও, তাহলে কিন্তু তুমি অনেককে বলতেও পারবে যে আমার একটা পোষা বাঘ বা আমার একটা পোষা সিংহ আছে। চলুন এবার টিকিট কেটে ভিতরে যাই। মোবাইল ক্যামেরার জন্য, সেলফি স্টিকের জন্য আলাদা করে কোনো টাকা না লাগলেও ডিএসএলআর ক্যামেরার জন্য মূল টিকিটের সাথে আলাদা করে টিকিট কাটতে হয়। টিকিট কেটে ঢুকেই দেখি সামনে রয়েছে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের একটি ম্যাপ। আমরা ম্যাপটা দেখছি দেখে একজন ব্যক্তি এগিয়ে এসে আমাদের বুঝিয়ে দিলেন ম্যাপের কোথায় কি রয়েছে। যা বুঝলাম এখান থেকে কানহেরি গুহা অনেকটা দূরে, নয় সাইকেলে করে যেতে হবে, না হলে গাড়িতে যেতে হবে। আমি সাইকেল চালাতে পারি না, তাই গাড়িতেই যেতে হবে। অভিষেক পারে সাইকেল চালাতে, কিন্তু আমি পারি না। গাড়িতে উঠে কানহেরি গুহার পথে যাত্রা শুরু করেছি। এবার বলি আমাদের একটা ভুল হয়ে গেছিল, আর সেটা হলো শুধু গাড়ি নয়, এখানে বাসও রয়েছে কানহেরি গুহা যাওয়ার জন্য। আমরা বুঝতে পারিনি, কারণ আমরা যে সময় টিকিট কেটে ভেতরে ঢুকেছি সেই সময় বাস স্ট্যান্ডে একটাও বাস দাঁড়িয়ে ছিল না, শুধু গাড়িগুলোই দাঁড়িয়েছিল। আর ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকেই যে বাসগুলো দেখা যাবে তাও কিন্তু নয়। বেশ কিছুটা হেঁটে আসার পর তারপর রয়েছে বাস স্টপ। ওই দেখুন একটা বাস আসছে। তাই আমরা ভেবেছি হয়তো গাড়ি আর সাইকেলই যায়, বাস যাওয়ার কোনো ব্যাপার নেই। যাই হোক, কি আর করা যাবে, গাড়ি যখন করেই ফেলেছি তখন আর ভেবে লাভ নেই। গাড়িতে করেই এখন কানহেরি গুহা যাই। আসলে আর একটা ব্যাপার হচ্ছে, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে আমরা এই নিয়ে দ্বিতীয়বার এলাম। আমরা প্রথমবার যখন এসেছিলাম সেটা ছিল কোভিড-19 একটু পরের একটা সময়। কানহেরি গুহা যাওয়ার বাস, গাড়ি সবকিছুই বন্ধ ছিল। তখন শুধুমাত্র সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের যে সামনের উদ্যান সেটাই শুধু খোলা ছিল, তাই সেবার আমাদের কানহেরি গুহা যাওয়া হয়নি। আমরাও জাতীয় উদ্যানের গার্ডেনটা ঘুরে বাড়ি চলে গেছিলাম। এখন গুহায় যাওয়ার জন্য গাড়ি এবং বাস চলছে, তাই আমরাও ঠিক বুঝতে পারিনি যে গাড়ির সাথে সাথে বাসও আছে। কানহেরি গুহা সম্পর্কে আমি যতটা জেনেছি বা শুনলাম, কানহেরি গুহা একদিনে পুরোটা ঘোরা সম্ভব নয়। অনেকটা জায়গা ছড়িয়ে রয়েছে এই গুহা। ভারতবর্ষের যে সকল গুহা রয়েছে সেগুলি সন্ধ্যা 6টাতেই বন্ধ হয়ে যায়। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক 5:30 থেকে 6টার মধ্যে বন্ধ হওয়ার অন্য কারণ হলো কানহেরি গুহার 1 নম্বর যে গুহাটা, সেই গুহাটায় থাকেন
কয়েকটি চিতাবাঘ এবং সন্ধ্যা নামার একটু আগে থেকেই তারা গুহা থেকে বেরিয়ে আসেন শিকারের খোঁজে। তাই সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান বিকাল 5:30 থেকে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। হাতে ঘড়ি থাকলেও মানুষের সময় এদিক ওদিক হতে পারে, ভুল হতে পারে, দেরি হতে পারে, কিন্তু পশু পাখিদের কাছে ঘড়ি না থাকলেও তাদের সময় জ্ঞান মানুষের থেকে অনেক বেশি। তবে এটা নিয়ে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। সারা দিন কান্হেরি গুহায় এত মানুষ, এত পর্যটক যান, মানুষের কোলাহলের জন্য চিতারা সারা দিন 1 নম্বর গুহার ভিতরেই বসে থাকেন। সারা দিন চিতারা কিন্তু বাহিরে বেরোন না। সন্ধ্যার আগে নির্দিষ্ট সময়তেই তারা গুহার বাইরে আসেন। কান্হেরি গুহা পৌঁছাতে এখনো একটু সময় লাগবে। না, সত্যি সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের মূল প্রবেশদ্বার থেকে কান্হেরি গুহার দূরত্বটা অনেকটাই। যাই হোক, যতক্ষণ না পর্যন্ত গুহার কাছাকাছি পৌঁছাচ্ছি ততক্ষণ সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান সম্পর্কে কিছু তথ্য দিই। এই জাতীয় উদ্যানটি প্রায় 88 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটির সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের বোরিভেলির পূর্ব অংশে। এই জাতীয় উদ্যানটি মুম্বাই শহরের মাঝখানে অবস্থান করছে। সেই কারণে এই উদ্যানটির পশ্চিমে রয়েছে কান্দিভেলি, বোরিভেলি, মালাড, গোরেগাঁও ও দহিসর। পূর্বে রয়েছে ভান্ডুপ, মুলুন্ড, দক্ষিণে রয়েছে আরে কলোনি এবং আইআইটি বম্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কিছু অংশ। উত্তরে রয়েছে থানে। যদিও থানেতে জাতীয় উদ্যানের যে অংশটি রয়েছে তা মুম্বাইয়ের পরিধির বাহিরে। এর উচ্চতা 30 থেকে 480 মিটার। এই সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানটিকে মুম্বাই শহরের ফুসফুসও বলা হয়। এখানে 1000-এর থেকেও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে, 251টি প্রজাতির পরিযায়ী পাখি, 5000 প্রজাতির পোকামাকড় এবং 40টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও 38 রকমের সরীসৃপ, 9টি প্রজাতির উভচর, 150টি প্রজাতির প্রজাপতি এবং জলাশয়ে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। শুধু পশু পাখি না, এই জঙ্গলে বসবাস করেন বহু আদিবাসী মানুষ। ভিতরে রয়েছে আদিবাসীদের অনেকগুলি গ্রাম, প্রায় 3 থেকে 6টি গ্রাম, যে মানুষগুলির জন্ম, মৃত্যু, জীবন, জীবিকা সবকিছুই নির্ভর করে আছে এই জঙ্গলের উপর। বাবারে, এ তো কান্হেরি কেভ দেখে অনেকটা ভেতরে, অনেক দূর। রাস্তা চলেই যাচ্ছে, এখনো দেখা নাই। ও না না, দাঁড়ান, দুটো বাস মতো দাঁড়িয়ে আছে দেখছি। তাহলে কি কাছাকাছি এসে গেছি মনে হচ্ছে? হ্যাঁ, কাছাকাছি এসে গেছি। কান্হেরি গুহার সামনে এসে গেছি, তবে বোধহয় বেশ কিছুটা হাঁটতে হবে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এখন বেশ কিছুটা হেঁটে, অনেকগুলো সিঁড়ি উঠে তবে গিয়ে কান্হেরি গুহা। এখানে ছোট ছোট খাবার স্টল রয়েছে। স্টলগুলিতে পেয়ারা, শসা, কামরাঙা, তরমুজ, আমলকি, ভুট্টা ও টক জাতীয় খাবার ও কিছু ফল রয়েছে। এই স্টলগুলি যেসব মানুষেরা চালাচ্ছেন তারা সকলেই এই জাতীয় উদ্যানের আদিবাসী মানুষ। ওই যে দেখা গেছে গুহার পথের সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আবার টিকিট কাটতে হবে।
আমি একজন পরিচিতের কাছে শুনলাম এই গুহায় রয়েছে প্রচুর সিঁড়ি। এই যে চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। টিকিট কেটে বাম দিকের সিঁড়ি দিয়ে উঠে এলাম এই জায়গাটাতে। এখানে বেশ কিছুটা জায়গা গার্ডেনের মতো করা হয়েছে। ওই যে দূরে হলো কান্হেরি গুহা। এই হলো কান্হেরি গুহার ম্যাপটা ভালো করে দেখে নি। অভিষেককে বলেছি ম্যাপটা আর একটা ছবিও তুলে নাও, তাহলে কোন কোন গুহাগুলো দেখছি সেটা বোঝা যাবে। চলুন এবার গুহার দিকে পা বাড়াই। এখন ছুটির সময় তো, তাই অনেক লোক এসেছে, অনেক বাচ্চারা এসেছে তাদের মা বাবার সাথে। বাবারে, টিকিট কাটার পরেও কতটা রাস্তা ঘুরে ঘুরে উঠতে হবে। অনেকটা রাস্তা ঘুরে গিয়ে তারপর পৌঁছাবো গুহার সামনে। সত্যি প্রাচীন সময়ের মানুষদের শ্রম করার ক্ষমতা অনেক বেশি ছিল। তা থাকবে নাই বা কেন, তারা তো আর আমাদের মতো ল্যাদ খেতে খেতে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকতেন না, রিলসও দেখতেন না। এতক্ষণে আমরা গুহার কাছে এসে পৌঁছেছি। চলুন কান্হেরি গুহা দেখতে দেখতে এই গুহা সম্পর্কে কিছু তথ্য দিই। কান্হেরি গুহা ব্যাসাল্ট পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। এই সামনের গুহাটি হলো 1 নম্বর গুহা। এই ছোট সিঁড়ি দিয়ে উঠে রয়েছে অন্য গুহাগুলি। এই গুহাটি হলো 2 নম্বর গুহা। এই গুহাগুলিতে বৌদ্ধ ভাস্কর্য এবং ত্রাণ চিত্রকর্ম এবং শিলালিপি রয়েছে, যার সময়কাল প্রথম শতাব্দী থেকে দশম শতাব্দী পর্যন্ত। অভিষেক 1 নম্বর গুহার ছবি তোলার জন্য পারফেক্ট অ্যাঙ্গেল খুঁজছে মনে হলো। এটি ছিল জল নিকাশের নালা। জল নিকাশের নালা রয়েছে সমগ্র গুহার নানা স্থানে। এই নালাগুলির সাহায্যে বৃষ্টির জলকে জলাশয়ে প্রবেশ করানো হতো। কান্হেরি এসেছে একটি সংস্কৃত শব্দ কিষাণগিরি থেকে, যার অর্থ হলো কালো পাহাড়। এই কান্হেরিতে রয়েছে 109টি গুহা। গুহাগুলি স্থায়ী মঠে রূপান্তরিত হওয়ার পরে তাদের দেওয়ালে বুদ্ধ এবং বোধিসত্ত্বের জটিল ত্রাণ তৈরি করা হয়েছিল। ত্রাণ হলো একটি ভাস্কর্য পদ্ধতি, যেখানে ভাস্কর্যের টুকরোগুলো একই উপাদানে একটি শক্ত পটভূমিতে সংযুক্ত থাকে। অভিষেকের 1 নম্বর গুহার ছবি তোলা হয়ে গেছে মনে হচ্ছে। চলুন এবার 2 নম্বর গুহার ভিতরটায় যাই। এই গুহায় রয়েছে 3টি স্তূপ, যার মধ্যে একটির অস্তিত্ব বাস্তবে আর নেই। গুহার দেওয়ালে এই যে শিল্পকর্মগুলি দেখছেন, এগুলি পাথর খোদাই করেই তৈরি করা হয়েছে। এই শিল্পকর্মগুলিকেই ত্রাণ বলা হয়। প্রাচীন যুগের
প্রায় সকল বৌদ্ধ গুহাগুলিতেই এমন শিল্পকর্ম লক্ষ্য করা যায়। কানহেরি গুহার বেশিরভাগ গুহা ছিল বৌদ্ধ বিহার, যা বসবাস, অধ্যয়ন এবং ধ্যানের জন্য ব্যবহৃত হতো। মৌর্য ও কুষাণ সাম্রাজ্যের শাসনকালে কানহেরি একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছিল। দশম শতাব্দীর শেষের দিকে বৌদ্ধ শিক্ষক অতীশ দীপঙ্কর রাহুল গুপ্তের অধীনে বৌদ্ধ ধ্যান অধ্যয়নের জন্য এই কৃষ্ণগিরি বা কিষাণগিরি বা কানহেরি গুহার বিহারে এসেছিলেন। 2 নম্বর গুহার ভিতরে প্রবেশের দ্বার বন্ধ করা রয়েছে, কিন্তু এই উপরের জায়গাটায় ওঠা যাবে। পাথর কেটে এখানে হয়েছিল বসার জায়গা এবং দেওয়ালে খোদাই করা হয়েছিল কিছু ভাস্কর্য বা ত্রাণ। তখনকার দিনে ছিল না সহজ যোগাযোগ মাধ্যম, ছিল না ফেসবুক। তখনকার জীবনযাত্রার উপর মানুষের অভিযোগগুলোও অনেক কম ছিল, চাহিদাও অনেক কম ছিল। হয়তো তাই এমন প্রাচীন গুহায় এলে মনে হয় ইতিহাসের কোনো অলিখিত পাতায় হেঁটে চলেছি। দুই নম্বর গুহা থেকে এবার বাহিরে যাচ্ছি। বাবা গো, অভিষেক এইখান দিয়েই নামলো, কিন্তু আমি এখান দিয়ে নামতে পারবো না। আচার খেতে পারি, আমি বাবা সিঁড়ি দিয়েই নামবো। এগুলো সবই গুহার জল নিকাশের বা জল সরবরাহের ব্যবস্থার নিদর্শন। এই জায়গাগুলিতে এখন বর্ষার জল জমে শ্যাওলা পড়ে গেছে। চারটি গুহার সামনে রয়েছে একটি বিস্তৃত খোলা উঠানের মতো জায়গা। এটা 3 নম্বর গুহা। একটু পরে এই গুহায় আসছি। উঠানের মাঝখানে রয়েছে খনন করে পাওয়া একটি স্তূপার ভগ্নবিশেষ। এই খননের কাজটি করেছিলেন জেমস বার্ড 1839 সালে। এই স্তূপা এবং খনন সম্পর্কে কিছু তথ্যও এখানে দেওয়া রয়েছে। 1 নম্বর গুহা, 2 নম্বর গুহা, 3 নম্বর গুহা এবং 4 নম্বর গুহা। এই 4টি গুহার সামনের এই খোলা জায়গাটাতে এখন দাঁড়িয়ে রয়েছি। এই বাঁ দিকে সিঁড়িটি চলে যাচ্ছে গুহার ওপরের দিকে। তবে এখন আমরা যাব 3 নম্বর গুহায়। কানহেরি গুহার প্রতিটি গুহার মধ্যে 3 নম্বর গুহাটি হলো সবথেকে জনপ্রিয়, কারণ এই গুহায় রয়েছে একটি চৈত্য। কানহেরি গুহায় অনেকগুলি শিলালিপি পাওয়া গেছে।
যার মধ্যে রয়েছে ব্রাহ্মী, দেবনাগরী, পাহলভী প্রভৃতি ভাষার লিপি। পাহলভী লিপিতে রয়েছে সাতবাহন শাসক বশিষ্ঠ পুত্র শতকর্ণীর সাথে প্রথম রুদ্রদমনের কন্যার বিবাহের নানা তথ্য। এই লিপিটি রয়েছে কান্হেরি গুহার 90 নম্বর গুহায়, আর এই 3 নম্বর গুহায় রয়েছে ব্রাহ্মী লিপি। চলুন খুঁজে দেখি কোথায় খোদাই করা রয়েছে এই লিপি। অজন্তা গুহার 9 নম্বর গুহা কিংবা 10 নম্বর গুহা, কোনো একটা গুহার প্রবেশদ্বারে ব্রাহ্মী লিপি ছিল, কিন্তু সেটা কত নাম্বার, যতদূর মনে হচ্ছে 10 নাম্বারই ছিল। তবে মনে হচ্ছে একবার ভিডিওটা দেখতে হবে আমাকেও, তাহলে হয়তো মনে পড়বে। আর আপনারা যদি অজন্তা গুহার ভিডিও দেখতে চান, তার জন্য আমি অজন্তা গুহার ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। চলুন তো ওই দিকে গিয়ে দেখি। অভিষেক কিছু একটা ছবি তুলছে, কিছু খুঁজে পেয়েছে বোধহয়। হ্যাঁ, ঠিক ধরেছি, কিছু একটা খুঁজে পেয়েছে। এখানে দেওয়ালের মধ্যে 2টি চৈত্যের ভাস্কর্য খোদাই করা আছে এবং একটির মধ্যে রয়েছে খোদাই করা প্রাচীন লিপি। এটা কোন লিপি সেটা একবার ইন্টারনেটে দেখতে হবে, যদি কিছু তথ্য পাওয়া যায়, যদি লিপিটার নাম জানা যায়। 3 নম্বর গুহার যে প্রবেশদ্বার তাতেই রয়েছে ব্রাহ্মী লিপি। এই গুহার দেওয়ালে বৌদ্ধ ধর্মের ভিত্তিতে খোদাই করা হয়েছে অনেক ভাস্কর্য। এই ভাস্কর্যগুলিকেই ত্রাণ বলা হয়। 3 নম্বর গুহার বাহিরের এই দেওয়ালে রয়েছে ত্রাণ এবং এই 23 ফুট উচ্চতার বুদ্ধদেবের মূর্তি। এই মূর্তির ঠিক বিপরীতেই রয়েছে একই উচ্চতার বুদ্ধদেবের অন্য একটি বড় ভাস্কর্য। এই হলো বিপরীত দিকের অনুরূপ ভাস্কর্য। গুহায় রয়েছে চৈত্য, তাই এই গুহায় জুতো খুলে প্রবেশ করতে হয়। এই হলো 3 নম্বর গুহার ভিতরের দৃশ্য। নাসিকে একটি বৌদ্ধ গুহা রয়েছে। সেই গুহার কারুকার্যের সাথে এই গুহার কারুকার্যের অনেক মিল পাওয়া গেছে। এই গুহার মধ্যে 34টি স্তম্ভ রয়েছে। এগুলি হলো অষ্টভুজাকার। এই স্তম্ভগুলির ওপরে রয়েছে নানা পশু পাখির ভাস্কর্য এবং সেই ভাস্কর্যগুলির মধ্যে লুকিয়ে রয়েছে নানা কাহিনী। কাহিনীগুলো এসেছে জাতকের গল্প থেকে। তবে এই চৈত্যকক্ষের মধ্যে যতগুলি স্তম্ভ রয়েছে সবগুলো স্তম্ভের ওপরেই যে ভাস্কর্য আছে তা কিন্তু নয়। ভাস্কর্য রয়েছে প্রবেশদ্বার থেকে ভিতরে প্রবেশের সামনের কয়েকটি স্তম্ভের উপরেই। যে স্তম্ভ দুটির মধ্যে দড়ি বাঁধা রয়েছে
সেই স্তম্ভ দুটি পর্যন্তই রয়েছে স্তম্ভের উপরের কারুকার্য। 3 নাম্বার গুহাটাই এখানে সবথেকে বড় গুহা। 3 নাম্বার গুহা থেকে বেরিয়ে আমরা 3 নাম্বার গুহার পাশে ছোট এই 4 নম্বর গুহাটায় যাব। 4 নাম্বার গুহাটায় অভিষেক যাচ্ছে, আমি নিচেটায় গিয়ে দাঁড়াই। সিঁড়ি দিয়ে উঠে এই হলো 4 নাম্বার গুহা। এখানেও রয়েছে একটি চৈত্য এবং গুহার দেওয়ালে রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন ভঙ্গিমায় থাকা ভাস্কর্য বা ত্রাণ। একটি পাথরকেই কেটে তৈরি করা হয়েছে এই চৈত্য। আলাদা করে কোনো পাথরকে এখানে যুক্ত করা হয়নি। চার নাম্বার গুহা দেখে অভিষেক আমার দিকেই আসছে। এই যে গিম্বেল আবার আমার হাতে চলে এসেছে। যাই হোক, এখানে পরপর 1, 2, 3, 4 নম্বর গুহা দেখে এবার আমরা ওই বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠে যাব ওপরে। এই আবার শুরু হলো আমাদের সিঁড়ি দিয়ে ওঠা। বর্ষায় এই গুহার রূপ হয় অন্যরকম, কিন্তু সিঁড়িগুলো পাথরের, তাই ভীষণ পিচ্ছিল হয়ে থাকে। এখানেই সিঁড়ি শেষ নয়, এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা নামা বাকি আছে। এখন আমরা গুহার পাহাড়ের বেশ একটু উঁচুতে রয়েছি, তাই এখান থেকে সবুজ জঙ্গলের বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে। অভিষেক বসে একটু এনার্জি নিচ্ছিল। তবে এবার আবার সিঁড়ি দিয়ে ওঠা শুরু। এই সিঁড়িগুলো যে পুরনো দিনের সিঁড়ি, এটা দেখে বোঝা যাচ্ছে। আজকের দিনে তো এমন সিঁড়ি হয় না। এই গুহা ছাড়াও অনেক বৌদ্ধ গুহায় আমি দেখেছি এমন ধরনের সিঁড়ি, যা পাথর কেটেই তৈরি করা হয়েছে। এই সিঁড়িগুলো দিয়েই আমরা উঠে এলাম। ওই ওপরটায় যাওয়ার জন্য এখানেও আলাদা সিঁড়ি রয়েছে। আমরা অনেক ভেবে ঠিক করলাম আগে এই ওপর দিকটায় গিয়ে দেখি, তারপর অন্য কোন দিকে যাব সেটা ভাববো। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেই দেখি সামনে রয়েছে একটি গুহা। তবে এই গুহার ভিতরে প্রবেশ করা নিষেধ। এখানে রয়েছে গুহার ওপরে যাওয়ার একটি সিঁড়ি, আর এই দিকটা হলো ওপারের গুহার দিকে যাওয়ার রাস্তা। ওই যে ব্রিজ দেখছেন, ওটার নিচে জল জমে থাকা জায়গাটিতে বর্ষায় ঝর্ণার সৃষ্টি হয়। আমরা যেহেতু দীপাবলির সময়ে এসেছি, তাই ঝর্ণাটি দেখতে পাবো না। বর্ষায় যারা আসেন তারা দেখতে পান ঝর্ণাটি। এখান থেকে চারিদিকটা বেশ সুন্দর লাগছে।
এই দিকটা দিয়ে গিয়ে দেখি রাস্তাটা কোথায় যায়। এটা 71 নাম্বার গুহা। ওইদিকে আরো একটা কি দুটো গুহা হয়তো আছে, তবে এই রাস্তাটা এখানেই শেষ। তাহলে নিচে নেমে যাই। নিচে নেমে ওই রাস্তাটা দিয়ে ওই দিকটায় গিয়ে দেখি। এই যে বর্ষায় ঝর্ণার জায়গাটা, এখন বর্ষা নয় তাই শুকনো। বর্ষায় বৃষ্টির স্রোতে যে ঝর্ণাটি তৈরি হয় সেটাই কান্হেরি গুহাকে দুই ভাগে ভাগ করে। চলুন এবার নামি এখান থেকে। যে সিঁড়ি দিয়ে এই ওপরটায় উঠে এলাম সেই সিঁড়ি দিয়েই এখন নামছি। সবুজ জঙ্গলের বেশ কিছুটা অংশ ও পাহাড়ের ওপরের দিকে থাকা কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। চলুন এবার এই রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করি। বর্ষার জল এখনো কোথাও কোথাও ঝর্ণা পথে জমে রয়েছে। এদিকে রাস্তা ও সিঁড়িগুলি নতুন করে মেরামত করা হয়েছে। আজকে রোদটাও সেরকম উঠেছে। এখন সময় দুপুর 3টে, তাও রোদের যা তেজ, বাবারে! রোদ দেখে মনে হচ্ছে বেলা 12টা বাজে। যেহেতু এই গুহাটি জঙ্গলের মধ্যে, তাই বাঁদর ঘুরছে বেশ কিছু। এটা হলো 7 নম্বর গুহা। বাঁদরগুলো হয়তো এইসব গুহাতেই রাত্রি যাপন করে, কারণ সন্ধ্যা নামবার আগেই এই গুহা থেকে সিকিউরিটি গার্ডেরাও চলে যান। তখন সবটাই থাকে লেপার্ডদের আন্ডারে।
কান্হেরি গুহার 1 নম্বর গুহায় আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি। সাধারণ মানুষ তো দূরের কথা, প্রত্নতাত্ত্বিকবিদ বা ইতিহাসবিদ যারা, তারাও 1 নম্বর গুহায় যাওয়ার সাহস করেননি। কারণ সারাদিন ওই 1 নম্বর গুহাতেই লেপার্ডগুলো থাকে। এই জঙ্গলে যেসব আদিবাসীরা থাকেন তারাও রাতে এই কান্হেরি গুহার কাছাকাছি আসেন না। তবে সেরকম ভয়ের কিছু নেই, কারণ সারাদিন লেপার্ডরা ওই গুহাতেই থাকে। তবে মাঝে মাঝে কিছু খবর পাওয়া যায়, মুম্বাইয়ের কাছাকাছি কোনো জায়গা বা মুম্বাইয়েরই বিভিন্ন জায়গায় লেপার্ডকে ঘুরতে দেখা যায়। নালাসোপারা, ভাসাই লেপার্ড জঙ্গল থেকে বেরিয়ে এই জায়গাগুলিতে চলে যায়। বেশ কিছুদিন আগের কথা, গোরেগাঁওতে একটা ফিল্ম সিটি আছে। সেটা রামোজি ফিল্ম সিটির মতো অত বড় না হলেও বেশ সুন্দর। প্রায়ই সিনেমার শুটিং চলে। একটি সিনেমায় শুটিং চলার সময় একটি লেপার্ড গিয়ে সেখানে উপস্থিত হয়। তাহলেই একবার ভাবুন কি কাণ্ড। মানে ক্যামেরা, লাইট সবই ঠিক আছে, এইবার আসল অ্যাকশন শুরু। এই সিঁড়িটা দিয়ে ওঠার আগে আমি অভিষেককে জিজ্ঞেস করলাম ওপরে কিছু আছে কিনা। ও বলল অনেক কিছু আছে। তাই শুনে আমি সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছি। এখানে একটা বড় গুহা কক্ষ রয়েছে। আমরা এখন একটু বসলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি, এবার হাঁপিয়ে গেছি দুজনে। একটু বসে জল খাই। এটা হলো 11 নাম্বার গুহা। জুতো খুলে এই গুহায় প্রবেশ করতে হবে। এই গুহাটির নাম দরবার গুহা। এটি সাধারণত বিহারগুলির মতো নয়, যদিও ওই দিকটায় কিছু কক্ষ রয়েছে। এটা ছিল ধর্মশালা বা সমাবেশের স্থান। পাথর কেটে তৈরি বলে এই গুহাটির মেঝে খুবই অসমান ও কিছু জায়গায় তীক্ষ্ণ। ছোট ছোট পাথরও পড়ে রয়েছে। খালি পায়ে হাঁটছি তো, পায়ে বেশ ফুটছে, লাগছে বেশ। প্রাচীন সময়ে হয়তো এই মেঝে মসৃণ ছিল। সময়ের সাথে সাথে মসৃণতা ক্ষয় প্রাপ্ত করেছে। অতীতে এই হল ঘরে 450 থেকে 500 জন মতো লোক উপস্থিত থাকতে পারতেন। এই গুহায় 2টি শিলালিপি পাওয়া গেছে, কিন্তু স্থাপত্য বৈশিষ্ট্যের ওপর নির্ভর করলে সেই দুটি অবিচ্ছেদ্য বলে মনে হয় না, যার মধ্যে একটি গুপ্ত সাম্রাজ্যের শিলালিপি। এইখানে রয়েছে বুদ্ধদেবের একটি ক্ষয়প্রাপ্ত ভাস্কর্য, একেবারে কক্ষের প্রবেশদ্বারের বিপরীতে। এই দুটি পাথরের তৈরি বেঞ্চে 100 জনের থেকেও কম লোক বসতে পারতেন। এই 11 নম্বর গুহা কক্ষের ভিতরে কৃত্রিম আলোর কোনো ব্যবস্থা নেই, তাই বেশ কিছু জায়গা অন্ধকার হয়ে আছে। এই দরবার কক্ষের সিলিংটাও খুব নিচু। হ্যাঁ, মাথা নিচু করতে হয় না ঠিকই, তবে যাদের বেশ ভালো হাইট আছে তাদের একটু মাথা নিচু করতে হবে।
গুহার বারান্দার স্তম্ভগুলি অষ্টভুজাকার। 11 নাম্বার গুহা কক্ষ থেকে বেরিয়ে এলাম। এবার লম্বা বারান্দার ওই প্রান্তে কি আছে দেখি। কিছু তো আছেই, অভিষেক ছবি তুলছে যখন। এখানে রয়েছে গৌতম বুদ্ধ ও তার শিষ্যদের নানা ভাস্কর্য বা ত্রাণ। দরবার গুহার ডান দিকের এই সিঁড়ি দিয়ে এবার ওপরে উঠব। এই ডান দিকের সিঁড়ি দিয়ে গেলে মনে হচ্ছে 3 নাম্বার গুহার কাছাকাছি চলে যাওয়া যাবে, কিন্তু আমরা যাব সোজা। কান্হেরি গুহা একদিনে পুরোটা ঘোরা সম্ভব নয়, তাই গুহার অন্য দিকটা ঘোরার জন্যে আরও একটা দিন আসতে হবে। অলরেডি এখন 3:30 বাজে। গুহার এই দিকটা পুরোটা ঘুরে গুহার ওপর থেকে নিচে নামতে নামতেই যতদূর সম্ভব মনে হচ্ছে 4:30 বেজে যাবে। ওই সামনেও রয়েছে কয়েকটি গুহা। যেহেতু প্রকৃতির আলোর ওপরেই ভরসা, তাই বেশিরভাগ গুহার ভেতরেই অন্ধকার। অভিষেক ওখানে গুহাগুলো সম্পর্কে পড়ছে।